তো আমরা আজকে কমপ্লেক্স অ্যানালিসিস স্টার্ট করব। তো কমপ্লেক্স অ্যানালিসিসের এর আগে যেগুলো লাগবে সেগুলো আমি রেকর্ড করে দিয়ে দেবো। তার আগে আমি স্টার্ট করছি, সেটা হচ্ছে আইডেন্টিটি থিওরাম। আইডেন্টিটি থিওরাম কি বলছে? আইডেন্টিটি থিওরাম বলছে, আচ্ছা, আইডেন্টিটি থিওরাম জানার আগে আমার কিছু জিনিস লাগবে কমপ্লেক্স অ্যানালিসিসের। যেমন কোনো কিছু ওপেন ওপেন বল কি জিনিস। দেন লাগবে আমার ওপেন বলের পরেও যেটা মেন ইম্পর্টেন্ট, যে কোনো একটা ফাংশন, অবভিয়াসলি ফার্স্ট অফ অল ওপেন বল লাগবে, তারপরে লাগবে কোনো একটা ফাংশন অ্যানালিটিক কখন হবে, অ্যানালিটিক কখন হয়, এই ব্যাপার। তারপরে ডোমেইন, ডোমেইন একটা কোনো একটা ফাংশনে কমপ্লেক্স অ্যানালিসিসের ডোমেইনটা কি হবে, রিজিয়ন যেটাকে বলছি আমরা, সেটা কি হবে। এই সব জিনিস নিয়েই কিন্তু আমাদের মেন, আই মিন বেসিক জিনিসটা এইটুকুটাই, ওটা আমার অবভিয়াসলি লাগবে, ঠিক আছে। তো আমি ইনিশিয়ালি অ্যানালিটিক ফাংশন সম্বন্ধে এইটুকু বলে দিচ্ছি, কোনো একটা ফাংশন যদি অ্যানালিটিক হয় তাহলে ও কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়েবল হবে। মানে ফাংশনটা কন্টিনিউয়াসও হবে এবং ওই ফাংশনের ডিফারেন্সিয়েশনটাও কন্টিনিউয়াস হবে। এটাকে এক কথায় বলা হয় কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়েবল। ওকে। তো ফর এক্সাম্পল কোন একটা ফাংশন এফ অফ জেড ইজ অ্যানালিটিক, ফর এক্সাম্পল যদি একটা কোনো একটা ফাংশন অ্যানালিটিক হয় তাহলে ওই ফাংশনটা কোনো একটা পয়েন্টের অ্যাবাউটে পাওয়ার সিরিজ এক্সপ্যানশন করা যাবে। যেরকম ধরি, যেরকম ব্যাপারটা এইভাবে বলি, দেন এনি পয়েন্ট, ফর এক্সাম্পল এ পয়েন্ট, ওই পয়েন্টের রেসপেক্ট আমি এফ জেডটাকে না এ করতে পারবো, পাওয়ার সিরিজে এক্সপ্যান্ড করতে পারবো। কিরকম ভাবে? হ্যাঁ, এইভাবে পাওয়ার সিরিজ এক্সপ্যান্ড করে এন ইকুয়াল টু ওয়ান টু ইনফিনিটি। তারপরে আসবে এফ অফ nth ডেরিভেটিভ at the point a divided by n factorial into z minus a to the power n। এইটা যে আমরা মানে এই জিনিসটা যে করতে পারলাম, কারণ কারণ কি, যে এফ অফ জেডটা হচ্ছে অ্যানালিটিক। তো এই কনসেপ্ট গুলো নিয়ে আমরা শুরু করছি আইডেন্টিটি থিওরাম। আইডেন্টিটি থিওরাম বলছে, লেট এটা কোনো রিজিয়ন নিচ্ছি নিচ্ছি সেটা হচ্ছে জি, which is subset of complex number c, হুম, be a region and f from g to c be a analytic function, be a analytic function। এক মিনিট। দেন following statements are equivalent. Statement 1 is what? F is equivalent to 0 on G। এই যে আমি স্টেটমেন্টটা বললাম, এফ ইজ ইকুইভ্যালেন্ট টু জিরো ওয়ান জি, এটা এটাকে আমি সেম এইভাবে বলতে পারি যে এফ জেড ইকুয়াল টু জিরো। এটাকে সেম স্টেটমেন্ট, মানে এই স্টেটমেন্টটাকে এইভাবে লিখতে পারি যে এফ অফ জেড ইকুয়াল টু জিরো ফর ওয়াল জেড বিলংস টু জি সেট। স্টেটমেন্ট টু কি বলছে? বলছে দেয়ার ইজ অ্যান ইনফাইনাইট সিকোয়েন্স, infinite sequence, definitely infinite sequence, unique infinite sequence Zn from n equal to 1 to infinity of zeros of fz, hmm? And also we can say that with all, I mean with limit n tends to infinity Zn equal to a, and a also belongs to where? G, and এই জিনিসটা হচ্ছে all Zn are distinct for all n। আমি বোঝাচ্ছি ব্যাপারটা কি বলতে চাইছি। তো অ্যাকচুয়ালি বলতে চাইছে স্টেটমেন্ট ওয়ান, ফার্স্ট অফ অল কিছু জিনিস এরা বলে দিয়েছে, যেরকম কোন একটা ফাংশন এফ ফ্রম জি টু সি, মানে জি টু কমপ্লেক্স নাম্বার, জি একটা রিজিয়ন কমপ্লেক্স নাম্বারের সাবসেট,
আচ্ছা, রিজিয়ন বা ডোমেইন হওয়ার জন্য কি কি কন্ডিশন লাগে? ফার্স্ট অফ অল, ওটাকে নন এমটি হতে হবে। আমি যেহেতু এটাকে রিজিয়ন বলছি, তাহলে ওর মেইন বেসিক ডেফিনেশন যেটা হচ্ছে রিজিয়ন হওয়ার জন্য একটা যে টার্মস এন্ড কন্ডিশন, সেটা হচ্ছে ওকে নন এমটি হতে হবে, ওপেন হতে হবে, অ্যান্ড কানেক্টেড হতে হবে। এইরকম টাইপের রিজিয়ন হতে হবে, মানে কাইন্ড অফ, আমি যদি এইভাবে বলি এটা একটা রিজিয়ন, কেন বলছি এটা একটা রিজিয়ন? যদি আমি এটা এটা ওপেন, এটা কানেক্টেড, যদি কোনো পয়েন্ট দিয়ে এইভাবে কানেক্ট করার চেষ্টা করি, তাহলে এই পুরো রিজিয়নটা কানেক্টেড রিজিয়ন হবে। তো অ্যান্ড নন এমটি অলসো। তো এই তিনটে কন্ডিশন যখন স্যাটিসফাই করবে, তখন সেটাকে রিজিয়ন বলবো। তো আমরা যখনই কোনো একটা ফাংশন, আই মিন কমপ্লেক্স ফাংশন যখন ডিফাইন থাকবে, ফ্রম সাম সেট টু সাম সেট, ফ্রম লাইক জি টু সি, এই যে জিটা হচ্ছে ডোমেন, তার মানে যখনই ডোমেন বলবো তখনই কি কন্ডিশন স্যাটিসফাই হয়ে যাবে, সেটা হচ্ছে নন এমটি, ওপেন অ্যান্ড কানেক্টেড। লিখে দিচ্ছি আমি, নন এমটি প্লাস ওপেন প্লাস কানেক্টেড। সরি। ওকে। তো আমাকে, আচ্ছা, স্টেটমেন্ট টু হয়ে গেছে। আর একটা স্টেটমেন্ট আছে, স্টেটমেন্ট থ্রি। সেটা কি বলছে? দেয়ার ইজ আ পয়েন্ট A belongs to G with f and A equal to 0 for all n 0, 1, 2, 3 and dot 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 so on and so forth. তাহলে এই তিনটে স্টেটমেন্টকে আমাকে ইকুইভ্যালেন্ট দেখাতে হবে। তো প্রথম কথা আমি বলে দিই, আমি যখন কোনো তিনটে স্টেটমেন্টকে ইকুইভ্যালেন্ট বা তিনটে স্টেটমেন্ট সমান, এই ব্যাপারটা যখন আমরা দেখাতে যাব না, তার জন্য যে প্রসিডিওরটা হচ্ছে সেটা হচ্ছে, ফার্স্ট অফ অল আমাদেরকে দেখাতে হবে যে জিনিসটা, সেটা হচ্ছে যে ফর এক্সাম্পল আমি ওয়ান স্টেটমেন্ট নিলাম, স্টেটমেন্ট ওয়ান ইমপ্লাইজ টু, যদি এটা দেখাতে পারি, তারপরে টু ইমপ্লাইজ থ্রি যদি দেখাতে পারি, অ্যান্ড থ্রি ইমপ্লাইজ ওয়ান দেখাতে পারি, তাহলে আলটিমেটলি কি হচ্ছে, এই জিনিসটা যদি আমি কোনো রকম ভাবে দেখাতে পেরে যাই, তাহলে আমরা বলতে পারবো যে স্টেটমেন্ট ওয়ান, স্টেটমেন্ট টু, স্টেটমেন্ট থ্রি অল আর ইকুইভ্যালেন্ট। ওকে। তো আমরা ফার্স্ট এই কেসটা নিয়ে চলি, যে স্টেটমেন্ট ওয়ান ইজ ইমপ্লাইজ টু স্টেটমেন্ট টু, দেখি এইটা প্রুভ করতে পারি কিনা। মানে আমি ধরে নেব যে ফার্স্ট আই মিন এক নম্বর স্টেটমেন্টটা ট্রু, এইটা ধরে নিয়ে আমি দেখানোর চেষ্টা করবো যে দুই নম্বর স্টেটমেন্টটা ট্রু আর নট। তো স্টার্ট করি। প্রুফ। প্রুফ কোনটা হবে? এটা ওয়ান ইমপ্লাইজ টু, এর প্রুফটা। তো ওয়ান ইমপ্লাইজ টু যদি বলি, তাহলে আমাকে কি ধরতে হবে? ধরে নিচ্ছি লেট, or you can say if, let f is equivalent to 0 on g, I'm sorry, on g, then for any a belongs to g, since আমি এই যে এটা জি থেকে নিচ্ছি, কেন নিতে পারছি? কারণ জি একটা ডোমেন, জি একটা রিজিয়ন অ্যাকচুয়ালি। আর জি রিজিয়ন মানে আমি কি বলেছি, নন এমটি হতে হবে। তো এই কথাটা আমি লিখে দিই, সিন্স জি ইজ নট ইকুয়াল টু ফাইভ। কোথাও কিন্তু কোশ্চেনে দেওয়া নেই যে জি ইজ নট ইকুয়াল টু ফাইভ বা জি এমটি হবে না, এই কথাটা। কিন্তু একটা জিনিস দেওয়া রয়েছে, সেটা হচ্ছে রিজিয়ন, আর রিজিয়ন হলে সেটা নন এমটি হবেই হবে, এরকম ব্যাপার। ঠিক আছে। তো যেহেতু একটা আমি নন এমটি সেট, তুমি ভাবো এটা হচ্ছে তোমার জি সেটটা। ঠিক আছে। এবার আমি জি থেকে যে কোনো একটা পয়েন্ট উঠাচ্ছি, ফর এক্সাম্পল যে পয়েন্টটা হচ্ছে এ পয়েন্ট উঠালাম। এবার আমি কি করছি, এ পয়েন্টের এ পয়েন্ট থেকে আমি একটা রেডিয়াস কনসিডার করছি, স্মল রেডিয়াস, লেটস সে ডেল্টা। এবার আমি কি করলাম, ডেল্টা রেডিয়াসের একটা আমি বল ক্রিয়েট করলাম। এক মিনিট। ডেল্টা রেডিয়াসের আমি একটা বল ক্রিয়েট করলাম। তাহলে এই যে বলটা পেলাম, এই বলটা, এই যে জি সেট, এটা কি বলেছিলাম, এটা জি, পুরো সেটটা হচ্ছে জি সেট। আর এই বলটার নাম কি হবে? এই বলটার নাম হবে বি ডেল্টা, নট ডেল্টা, ফার্স্ট অফ অল আই মিন আছে সেন্টার এ, দেন আছে ডেল্টা রেডিয়াস। তাহলে এই যে বি এ ডেল্টা যে পেলাম, এটা কার মধ্যে বিলংস করছে? এটা পুরোপুরি জি এর মধ্যে বিলংস করছে। এইভাবে আমরা ডেল্টাটাকে চুজ করলাম। ডেল্টা যদি বড় চুজ করতাম, তাহলে জি থেকে মেবি বেরিয়ে যেত, কিন্তু আমরা ডেল্টাকে এভাবে চুজ করব যেন এই পুরো বলটা জি এর মধ্যে থাকে। তো লেট আস চুজ ডেল্টা গ্রেটার দেন জিরো উইথ, এমন ভাবে চুজ করছি যেন
বলটা, এ কমা ডেল্টার বলটা সাবসেট হবে, জি হয়, মানে পুরোপুরি জি এর মধ্যে কন্টেইন করে, এইভাবে আমরা নিলাম, ঠিক আছে। আমাকে কি দেখাতে হবে দেখো, গোলটা দেখে নাও, কিন্তু আমরা ধরে নিয়েছি এটা আমাকে দেখাতে হবে যে অ্যানি সিকোয়েন্স বা এরকম অনেক সিকোয়েন্স পাওয়া যাবে যারা কি করবে, এবং সিকোয়েন্স গুলো ইউনিক সিকোয়েন্স হবে ডেফিনেটলি, যারা কি করবে এ এর দিকে টেন্ড করবে, ব্যাপারটা বোঝো ব্যাপার, যে এ পয়েন্ট নিয়েছে সেই পয়েন্টের দিকে টেন্ড করবে, হ্যাঁ। তো আমরা একটা কাজ করছি না, এই জিনিসটাকে খুব সুন্দরভাবে, এই যে সার্কেলটা আছে এই সার্কেলটাকে আমি একটু জুম করছি, এই স্মল সার্কেলটা যেটা জি রিজনের মধ্যেই আছে, তাহলে আমি জি রিজনের মধ্যে থেকে আমি এই স্মল সার্কেলটাকে জুম করছি, গিভ মি সাম টাইম। ফর এক্সাম্পল, এটা হচ্ছে সার্কেলটা, ছোট নিয়ে নিলাম, একটু বড় সার্কেল নিই, এটা। এবার এটা কি হচ্ছে, এটা ছিল আমাদের এ পয়েন্টটা। এবার আমার ডেল্টা কোনটা, ডেল্টা ফর এক্সাম্পল এটা, ডেল্টা হচ্ছে আমাদের এটা, তাহলে এটা হচ্ছে ডেল্টা রেডিয়াস। এবার আমাকে সিকোয়েন্স চুজ করতে হবে, এমন ভাবে আমাকে সিকোয়েন্সটা চুজ করতে হবে, ব্যাপারটা বোঝো, যেন কি হয়, যে এই সিকোয়েন্সটা, প্রত্যেকটা সিকোয়েন্স এমন ভাবে চুজ করতে হবে, ইনফাইনাইট সিকোয়েন্স, যেন প্রত্যেকটা সিকোয়েন্স যদি এন টেন্স টু ইনফিনিট করি, তাহলে প্রত্যেকটা কিন্তু এ এর দিকে টেন্ড করবে, এইভাবে আমাকে সিকোয়েন্স যে কোনো পাথ দিয়েই আসুক না কেন সিকোয়েন্সটা, সেটা সবসময় এতেই টেন্ড করবে। আমাকে এমন ভাবে সিকোয়েন্স গুলোকে চুজ করতে হবে যেন এ এর দিকে টেন্ড করে। তো আমরা একটা কাজ করছি, ইনফাইনাইট সিকোয়েন্স বলেছে, তো আমি একটা কাজ করছি, এমন ভাবে সিকোয়েন্সটাকে সেট করছি যেন সেটা বলের মধ্যে থাকে। তো আমরা সেট আপটা এরকম হবে, মানে কাইন্ড অফ এরকম হবে, যে লেট জি নিয়ে নিয়েছি। এবার আমি কি করছি, জেড এন্ড সিকোয়েন্সটাকে আমি বানাচ্ছি কিভাবে, এ, মানে এই পয়েন্টটা, প্লাস আমি চাইছি বলের মধ্যেই থাকুক। একটা কনসেপ্ট ভাবো তো, তুমি তুমি নিজেই ভাবো, যে যদি বলের মধ্যে থাকতে হয় কোনো একটা সিকোয়েন্সকে, তাহলে কি করতে হবে জানো, এই এ এর সাথে এমন কিছু অ্যাড করতে হবে যেন ডেল্টাকে এক্সিড না করে। ডেল্টা থেকে যদি ছোট হয় তাহলে তো বলের মধ্যে থাকবে। এবার বলতে পারো তুমি বলের মধ্যে কেন নিচ্ছি, বলের মধ্যে নিলে কারণ এস, আমাকে দেখো, আমাকে প্রুফ কি করতে হবে, আলটিমেটলি এর দিকে টেন্ড করে যাতে, আর এর দিকে টেন্ড করতে গেলে এ একটা লিমিট পয়েন্ট কাইন্ড অফ থিংস। তাহলে এর চারপাশ থেকে যদি আমি, মানে এর নেইবারহুড থেকে যদি আমি, এখানে নেইবারহুড বলা ঠিক হবে না, এর যদি বল থেকে আমি সিকোয়েন্স গুলোকে উঠাই, তাহলে ও এ টেন্স করার জায়গাটা থাকছে, আমাকে ওইভাবে উঠাতে হবে। তো আমি ওই জন্য এর বল থেকে উঠাচ্ছি, তাহলে কি করে উঠবো, ডেল্টা তো হবে না, ডেল্টা অ্যাড করলে তো একদম উপর থেকে উঠানো হয়ে যাবে সার্কেলের, একদম বলের উপর থেকে উঠানো হবে, যেটা আমাদের বলের মধ্যে এক্সিস্টই করে না ওই পয়েন্টটা। তো এ প্লাস ডেল্টা বাই যদি আমি এন প্লাস ওয়ান করে দিই, ভাবো ব্যাপারটা, তাহলে দেখো ডেল্টা বাই সামথিং হুইচ ইজ লেস দেন ডেল্টা। এবার আমি এ এর সাথে লেস দেন ডেল্টা অ্যাড করছি, তাহলে বলের মধ্যেই থাকছে। এবার এই যে জেড এন সিকোয়েন্সটা আছে, হ্যাঁ, এবার যদি আমি এন টেন্স টু ইনফিনিটি করি, অ্যাজ এন টেন্স টু ইনফিনিটি, তাহলে জেড এনটা কোথায় যাবে, ভালো করে দেখো তো। আমি যদি এনটাকে বাড়াই, তাহলে আস্তে 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 এইভাবে জেড এনটা কোথায় আসবে, এ এর দিকে আসবে, দেখো এন টেন্স টু ইনফিনিটি, তার মানে এটা ইনফিনিটির দিকে যাচ্ছে, সামথিং বাই ইনফিনিটি জিরোর দিকে যাবে, তাহলে এটা টেন্ড করবে জিরোর দিকে, তাহলে জেড এন টেন্ড করবে কোথায়, এ এর দিকে। তাহলে এটাকে লিখতে পারি দেয়ার ফর লিমিট এন টেন্স টু ইনফিনিটি, হ্যাঁ, জেড এন, দিস ইজ ইকুয়াল টু এ হয়ে যাচ্ছে। আমাকে কি দেখাতে বলেছিল, এটাই দেখাতে বলেছিল তো, যে এ হবে, যে লিমিটটা জেড এন এর হয়ে গেল এ। তো হেন্স স্টেটমেন্ট ফ্রম ওয়ান টু টু, এই যে স্টেটমেন্টটা, এটা দুটো প্রুভ হয়ে গেল, যে ধরে নিলাম এক টু, মানে ওয়ান ইজ টু, দেখিয়ে দিলাম টু ইজ অলসো টু, একটা প্রুফ কমপ্লিট, ডান। এবার নেক্সট, নেক্সট হচ্ছে টু টু থ্রি, স্টেটমেন্ট টু, টু, থ্রি, এটা দেখাতে হবে। তাহলে দুই থেকে তিন দেখাতে গেলে তুমি ভাবো কি বলেছিল স্টেটমেন্ট টু তে, একবার দেখে নি উপরে গিয়ে। স্টেটমেন্ট টু বলেছে দেয়ার ইজ অ্যান ইনফাইনাইট সিকোয়েন্স, অনেকগুলো, এখানেও আমি এটা বললাম, কিন্তু এখানে কিন্তু ভেবো না যে একটা সিকোয়েন্সের জন্যই দেখালাম, এখানে ইনফাইনাইট সিকোয়েন্স, তুমি ডেল্টা চেঞ্জ করো, ওই হিসাবে এর রেডিয়াস চেঞ্জ হবে, এর রেডিয়াস চেঞ্জ হলো, এর বল চেঞ্জ হবে, ওই হিসাবে সিকোয়েন্স চেঞ্জ হবে, তুমি এইরকম ভাবে যত বল নাও আর তার মধ্যে যত সিকোয়েন্স নাও, সবাই কি হচ্ছে, এতেই টেন্ড করবে, এমন ভাবে সেট আপটা করেছি। তো অ্যাকচুয়ালি এটা ইন জেনারেল প্রুভ হয়ে গেল যে ফর ইনফাইনাইট সিকোয়েন্স,
এবার আমাকে ধরে নিতে হবে স্টেটমেন্ট টু এই ইনফাইনাইট সিকোয়েন্সের জন্য আমার জেড এর লিমিটটা এ হয়। এটা ধরে নিয়ে আমাকে দেখাতে হবে যে এইরকম একটা এ পয়েন্ট পাবো যে পয়েন্টে nth ডেরিভেটিভটা জিরো হবে। ক্লিয়ার? স্টার্ট করো। তো যেটা আমাকে অ্যাজিউম করতে হবে, ফার্স্ট অফ অল অ্যাজিউম করে নি। কি অ্যাজিউম করতে হবে? সাপোজ দ্যাট লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এটা খুব ভালো করে দেখো, জেড এন ইকুয়াল টু এ, আর এটা ডেফিনেটলি জি থেকে হবে, এমন ভাবে নিলাম such that f of zn equal to 0 and zn are distinct points of G। আচ্ছা, হয়তো বুঝতে অসুবিধা হলো, এখন কোশ্চেন করতেই পারো তোমরা যে আমি তো স্টেটমেন্ট টু ধরার কথা বললাম, স্টেটমেন্ট টু ধরার কথা মানে দেয়ার ইজ অ্যান ইনফাইনাইট সিকোয়েন্স, শুধু এইটা, তার সাথে আবার এটা কেন ধরলাম যে সাজ দ্যাট এফ জেড এন ইকুয়াল টু জিরো? কারণ স্টেটমেন্ট টু হতে গেলে তো স্টেটমেন্ট ওয়ান হতেই হবে না, তো একবার স্টেটমেন্ট ওয়ান কেও ধরে নিলাম একটা কেস, ধরতেই পারি না আলটিমেটলি, কারণ আমার প্রুফে হয়তো হেল্প হবে, এই জন্য ধরছি। মানে স্টেটমেন্ট টু ট্রু, এটা কোথায় থেকে আসলো? স্টেটমেন্ট ওয়ান থেকে। তাহলে স্টেটমেন্ট ওয়ান এরও একটা কেস আমি এখানে কনসিডার করেছি, হুইচ ইজ এফ অফ জেড এন ইকুয়াল টু জিরো, কোন একটা পয়েন্ট জেড এন এ, এন্ড জেড এন আর ডিস্টিংক্ট পয়েন্ট অন টি, ধরে নিয়েছি। ওকে, একদম এখানে কিন্তু বোঝার জায়গা আছে, আমাকে কি দেখাতে হবে? আমাকে দেখাতে হবে nth ডেরিভেটিভটা জিরো। ওকে, আচ্ছা, তো আমি কি করছি, এই এ পয়েন্টের অ্যাবাউটস এ একটা কি করছি আমরা, পাওয়ার সিরিজ এক্সপ্যান্ড করছি। তো কনসিডার পাওয়ার সিরিজ অফ এফ অ্যাবাউট এ পয়েন্ট। সো কি হবে? দ্যাট ইজ এফ অফ জেড ইকুয়াল টু কত হবে? এফ অফ জেড ইকুয়াল টু হবে কিরকম, কি হয় যদি পাওয়ার সিরিজ এক্সপ্যান্ড করি, কাইন্ড অফ এরকম হয়। একটু আগে আমি বলেছি পাওয়ার সিরিজ এক্সপ্যান্ড করার সিস্টেমটা, সেটা হচ্ছে জেডটা এফ অফ জেড আছে তো, সেটাকে যদি কোনো একটা পয়েন্ট, ফর এক্সাম্পল এ পয়েন্টের অ্যাবাউটে আমি পাওয়ার সিরিজ এক্সপ্যান্ড করি, তাহলে সেটা হবে nth ডেরিভেটিভ অফ এফ অ্যাট এ ডিভাইডেড বাই এন ফ্যাক্টোরিয়াল ইনটু জেড মাইনাস এ টু দি পাওয়ার এন। সেম জিনিসটা এখানেও হবে। তাহলে আমি লিখছি, একটা কাজ করছি, আমরা পুরোটাকে না লিখে না এইভাবে লিখছি, ওটাকে এ এন ধরে নিচ্ছি। হুম, ফ্রম এন ইকুয়াল টু জিরো টু ইনফিনিটি, অ্যান্ড এ এন ইজ ইকুয়াল টু হুম এফ এন এ বাই এন ফ্যাক্টর, এখানে আমি বাইরে করে দিচ্ছি, আমার সুবিধা হবে তাহলে। হুম, এবার আমাকে কি দেখাতে বলে, আমার আমার মেন গোলটা দেখো, স্টেটমেন্ট থ্রি দেখাতে বলেছে কোন রকম ভাবে এটা না জিরো হবে। ওকে, আমরা যদি কোন রকম ভাবে দেখাতে পারি যে এফ এফ এন এ ইকুয়াল টু জিরো, আচ্ছা এফ এন এ, এই স্টেটমেন্টটা আমাকে দেখাতে হবে। আর এই স্টেটমেন্টটা দেখাতে গেলে যদি আমি এটা দেখিয়ে দিতে পারি যে এ এনটা জিরো, আর এ এন জিরো হয়ে গেলে তো এফ এন এটা জিরো হয়ে যাবে, রাইট? দেখো এফ এন এ জিরো হয়ে যাবে। তো ওই এ এন জিরো দেখানোর আমরা চেষ্টা করি, যদি এ এনটা কোনো রকম ভাবে জিরো দেখিয়ে দিতে পারি, তাহলে কিন্তু এফ এনটা আমার জিরো হয়ে যাবে, মাথায় রেখো কিন্তু কথাটা। তো ওটাই দেখানোর চেষ্টা করছি। তো কথাটা লিখে নিই আমি একবার। ও, অ্যান্ড আরেকটা কথা বলি, কোনো যখন আমরা পাওয়ার সিরিজ এক্সপ্যান্ড করছি না, তখন অবভিয়াসলি যে পয়েন্টের অ্যাবাউট এক্সপ্যান্ড করছি, সেই পয়েন্টের অ্যাবাউটের প্রত্যেকটা জায়গায় কিন্তু নয়, তার একটা বলের মধ্যে পাওয়ার সিরিজটাকে এক্সপ্যান্ড করা হয়, সেটা কিন্তু বলতে আমার ভুল হয়েছে, মানে ভুল হয়নি, আমি বলতে ভুলেছি। সেটা হচ্ছে যে সিকোয়েন্স এনটাকে, সরি, ফাংশন এফটাকে যখন আমরা এক্সপ্যান্ড করছি, তো একটা পয়েন্টের অ্যাবাউটে করছি এ পয়েন্টে, তো ওই পয়েন্টের অ্যাবাউট একটা বলের মধ্যে এটা কিন্তু স্যাটিসফাই হবে এই কন্ডিশনটা। তো দিস হোল্ড কোথায়, দিস হোল্ডস ফর সাম ডেল্টা গ্রেটার দেন জিরো উইথ বি অফ এ কমা ডেল্টা, মানে এ পয়েন্টে ডেল্টা রেডিয়াসের হুইচ ইজ সাবসেট অফ জি। আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই। তাহলে এই জিনিসটাকে আমরা যদি, মানে 3 নম্বর স্টেটমেন্টকে যদি আমাদের প্রুভ করতে হয়, মানে হেন্স থ্রি উইল বি প্রুভড, ওকে, when if
we can show that we can show that an equal to 0 for all n। বুঝতে পারলাম? যদি কোনো রকম ভাবে এই এন সিকোয়েন্স, এই যে এন টাকে নিয়েছি, এন টাকে যদি কোনো রকম ভাবে আমরা জিরো প্রুফ করে দিতে পারি, তার মানে কি হয়ে যাবে, এফ এন ফর এভরি এন অবভিয়াসলি, দেন আমি বলতে পারবো যে এফ এন এটা জিরো। তাহলে এইটাকে আমরা প্রুফ করার জন্য চলি। তো আমরা কি করছি, বাই কন্ট্রাডিকশন এটাকে প্রুফ করার চেষ্টা করছি। বাই কন্ট্রাডিকশন মানে ধরে নিচ্ছি লেট, or if possible let, by contradiction, if possible let an is not equal to 0, an is not equal to 0। আমারটা বোঝে? আচ্ছা, an যদি নট ইকুয়াল টু জিরো হয়, হুম, তাহলে এখানে একটা কেস বেরিয়ে আসছে যদি, মানে এক মিনিট, এই এন টা নট ইকুয়াল টু জিরো হচ্ছে, তো এমন তো নয় যে এন এর জন্য জিরো হচ্ছে, তার মানে কোন একটা এম এর জন্য সেটা নট ইকুয়াল টু জিরো হবে। তো তো ফর ইন্টিজার এম, এম নট ইকুয়াল টু জিরো হবে। তাহলে যেখানে আমরা যে এই এমটাকে ধরছি, হ্যাঁ, এই যে এমটাকে ধরছি, লেট আস অ্যাজুম যে ওটা সব থেকে লিস্ট নাম্বার। তো উই সাপোজ, এখানে কিন্তু বহুত বোঝার ব্যাপার আছে, আমি বোঝাচ্ছি পুরোটা। দ্যাট, or can say suppose that m is least integer, or you can say least positive integer for which am not equal to 0। মানে এমটা একটা সব থেকে ছোট নাম্বার, তুমি ধরো 5, তার মানে 5টা একটা ছোট নাম্বার যেটা নট ইকুয়াল টু জিরো হবে, মানে a5 নট ইকুয়াল টু জিরো। তার মানে তার আগের গুলো মেবি জিরো, a1 জিরো, a2 জিরো, a3 জিরো, a4 জিরো, বাট a5 থেকে নট ইকুয়াল টু জিরো হতে চলছে। এই এই স্টেটমেন্টটা এরকম বলছি যে যখন আমরা বললাম না এন ইকুয়াল টু জিরো, আমি ধরে নিলাম এন নট ইকুয়াল টু জিরো, তাহলে ফর ইন্টিজার এম যদি সেটা হয়, তাহলে এম নট ইকুয়াল টু জিরো কখন হবে, যেখানে এমটা হচ্ছে লিস্ট ইন্টিজার, লিস্ট পজিটিভ ইন্টিজার, তার জন্য এমটা নট ইকুয়াল টু জিরো হচ্ছে, মানে তার আগে পর্যন্ত মেবি জিরো হতে পারে। মানে কথাটাকে এইভাবে বোঝাই, আমি বলি আমি কথাটাকে। আচ্ছা, পাওয়ার সিরিজ যখন আমরা এক্সপ্যান্ড করলাম পাওয়ার সিরিজের ব্যাপারটা, সেখানে আমাদের পাওয়ার সিরিজটা ছিল কি, এফ জেড এন বা এফ জেড, সেটা কি ছিল? যদি আমরা ভালো করে দেখি সিরিজটাকে, পাওয়ার সিরিজটাকে, তাহলে কাইন্ড অফ এরকম ছিল না, যে কি ছিল জানো, ফ্রম এন ইকুয়াল টু জিরো টু ইনফিনিটি এ এন, হুম, দেন ছিল জেড মাইনাস এ টু দি পাওয়ার, আই মিন এন ইকুয়াল টু জিরো থেকে নিচ্ছি, আই মিন দিস ইজ এন। এক মিনিট, জাস্ট আ মিনিট। এটা এন ইকুয়াল টু ওয়ান থেকেই নিচ্ছি, ক্ষেত্রে সুবিধা হবে আমার। এক মিনিট, কারণ ইনফাইনাইট কেসে একটা কেসে কোনো ম্যাটার করে না, কিন্তু এক মিনিট, আমি কিছু ভুল করছি, মিস করছি। হুম 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 সেকেন্ড, না না, এন ইকুয়াল টু ওয়ান থেকে কনসিডার করাটা বেটার, বেটার, এটা এন ইকুয়াল টু ওয়ান করছি, আই এম সরি।
n ইকুয়াল টু ওয়ান করেই বেটার হবে, n ইকুয়াল টু ওয়ানই হবে ওটা, প্রত্যেকটা কেসে n ইকুয়াল টু ওয়ান হবে। ওকে, সো n ইকুয়াল টু ওয়ান টু ইনফিনিটি, তারপরে কি ছিল, a n z মাইনাস a টু দি পাওয়ার n, এই কেসটা ছিল। তাহলে এটাকে যদি আমি একটু এক্সপ্যান্ড করি ভালো করে, মানে সামেশনটাকে ভাঙি, তাহলে কি হচ্ছে, a ওয়ান, হুম, ওকে, a ওয়ান জেড মাইনাস এ, তারপরে প্লাস এ টু জেড মাইনাস এ হোল স্কোয়ার প্লাস, এভাবে চলতে থাকবে ডট ডট ডট, এ এম মাইনাস ওয়ান, ওকে, জেড মাইনাস এ টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান প্লাস এ এম জেড এ টু দি পাওয়ার এম, এম নট এম, and plus a m plus 1 z minus a to the power m plus 1 and so on and so forth up to infinity পর্যন্ত চলছে এই জিনিসটা, এই কেসটা আমার চলতে আছে কিন্তু, ব্যাপারটা বুঝে। তাহলে যদি তাই হয়, এবার 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 আগে কনসিডারটা কি ইউজ করো, আগে যেটা আমি কনসিডার করলাম, কি করলাম, যে ফর লিস্ট ইন্টিজার এম, এম নট ইকুয়াল টু জিরো, তার মানে এম একটা নাম্বার যেটা সব থেকে ছোট নাম্বার পজিটিভ ইন্টিজার, তারপর থেকে কিন্তু জিরো হচ্ছে, এম থেকে জিরো হচ্ছে, তার মানে তার আগে পর্যন্ত আমি যেটা বললাম না, যে a5 থেকে জিরো, মেবি a5 a6 a7 এগুলো জিরো হচ্ছে, তার আগে মেবি নট ইকুয়াল টু জিরো। তার মানে সরি, আমি আমি ভুল বলছি, এম থেকে, যেরকম 5 বলি, 5 থেকে নট ইকুয়াল টু জিরো হচ্ছে, তার আগে মেবি জিরো হচ্ছে, তো তার আগে বলতে এই যে দেখো a1 থেকে শুরু করে এম মাইনাস ওয়ান পর্যন্ত তারা কি হচ্ছে, জিরো হচ্ছে। তো যদি তারা জিরো হয় মানে এটা জিরো, এই পুরো পার্টটা, এটা কোথায় যাচ্ছে, জিরোতে যাচ্ছে, এগুলো সবাই কোথায় যাচ্ছে, জিরোতে, লাস্ট পর্যন্ত এটাও জিরোতে যাচ্ছে, তাহলে এই পুরো পার্টটা জিরোতে যাচ্ছে, তাহলে স্টার্ট হচ্ছে, থাকছে কারা, এ এম থেকে থাকছে, জেড মাইনাস এ টু দি পাওয়ার এম, তারপরে প্লাস এ এম জেড মাইনাস এ এম প্লাস ওয়ান প্লাস ডট 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 সো অন এন্ড সো ফোর। একটা কাজ করছি, জেড মাইনাস এ টু দি পাওয়ার এম সবার মধ্যে আছে, আমি জেড মাইনাস এ টু দি পাওয়ার এম টাকে কমন নিয়ে নিচ্ছি। যদি এটা কমন নিই তাহলে পরে কি থাকছে, এ এম থাকছে, এটা এ এম প্লাস ওয়ান ছিল বাই দা ওয়ে, তারপরে থাকছে কি, এ এম প্লাস ওয়ান ইন্টু জেড মাইনাস এ টু দি পাওয়ার এম প্লাস ওয়ান, নট এম প্লাস ওয়ান, জাস্ট এম। কারণ কি, এখানে আমি একটা জেড মাইনাস এ টু দি পাওয়ার এম কে কমন নিয়ে নিয়েছি, তার মানে এমও থাকছে না, তাহলে পুরো এমটাকে কমন নিয়েছে, তাহলে এম থাকছে প্লাস এম প্লাস ওয়ান ইন্টু জেড মাইনাস এ থাকছে প্লাস এম প্লাস টু ইন্টু জেড মাইনাস এ হোল স্কোয়ার থাকছে, এইরকম ভাবে ইনফাইনাইট টার্ম থাকছে। তাহলে এটাকে যদি সামেশনে কনভার্ট করি, তাহলে এটা 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 আমার এফ জেড ইকুয়াল টু এটা আসছে, তাহলে এটাকে যদি আমরা একটু সামেশনে কনভার্ট করি, তাহলে সামেশনে কনভার্ট করলে কাইন্ড অফ এরকম হবে, জেড মাইনাস এ হোল টু দি পাওয়ার এম, আর এটাকে যদি আমরা সামেশনে কনভার্ট করি তাহলে কি হবে বলো, তাহলে এটা হয়ে যাবে সামেশন, হুম, এ এম থেকে স্টার্ট হচ্ছে, তাহলে যদি আমি এখানে লিখি এ এন, তার মানে এন ইকুয়াল টু এম হবে, আর যাচ্ছে ইনফিনিটি পর্যন্ত, ওকে, জেড মাইনাস এ, হ্যাঁ, প্রথমে দেখো নেই জেড মাইনাস এ, মানে জেড মাইনাস এ টু দি পাওয়ার জিরো করতে হবে, তাহলে এন মাইনাস এম, এবার দেখো এম বসাও, এ এম, এখানে এম বসাও, এটা জিরো হয়ে যাচ্ছে, সামথিং টু দি পাওয়ার জিরো ইজ ওয়ান, তাহলে এ এম আসছে, তারপরে এম প্লাস ওয়ান, তাহলে এটা আসছে, এখানে এম প্লাস ওয়ান বসাও, তাহলে এম এম ক্যান্সেল, ওয়ান থাকছে, হ্যাঁ একদম পুরোটা স্যাটিসফাই করছে, তাহলে এটা। তো আমরা কি করছি, এই যে সামেশনে লিখলাম বা জেড মাইনাস এ টু দি পাওয়ার এম এর সাথে যারা প্রোডাক্ট ছিল এই পুরো কেসটাকে, এটাকে আমরা জি ধরে নিচ্ছি। তো জেড মাইনাস এ হোল টু দি পাওয়ার এম ইজ ইকুয়াল টু, এখানে লিখে দিচ্ছি জি অফ জেড, হোয়ার আমরা জি জেড কোনটাকে ধরলাম, জি জেড আমরা ধরলাম সামেশন এন ইকুয়াল টু এম টু ইনফিনিটি এ টু দি পাওয়ার, আই মিন এ এন জেড মাইনাস এ টু দি পাওয়ার এন মাইনাস এ, এই কেসটাকে আমরা জি জেড ধরলাম। আচ্ছা, ভালো করে দেখো, জি জেড, এইটাকে, এটা জি জেড ধরা মানে কি, এটাকে জি জেড ধরলাম, কথাটা ভালো করে শোনো, হয়তো এখান থেকে তুমি ফিল করতে পারবে না ব্যাপারটা, তার মানে জি অফ জি এর যদি এটা হয়, হুইচ ইমপ্লাস জি অফ এ কত হবে, আমি যদি জেড এর জায়গায় এ বসিয়ে দিই, তাহলে এখানে হয়তো তুমি সামেশনে অ্যাজুম করতে পারছো না, তুমি এই জায়গায় অ্যাজুম করো, যদি এ পুট করি, এটা পুরোটা জি জেড, এটা পুরোটা জি জেড, রাইট, এটা, তাহলে এখানে যদি আমি এ পুট করি তাহলে এটা এ এম থাকবে
এম প্লাস ওয়ান, এখানে এ পুট করা মানে জিরো হয়ে যাবে, এখানে এ পুট করা মানে এটা জিরো হয়ে যাবে, মানে সব জিরো হয়ে যাবে, শুধু এম থাকবে, তার মানে জি এ ইজ এম। আর আমরা জানি এম ইজ নট ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে আমরা বলতে পারি জি এম ইকুয়াল টু এম হুইচ ইজ নট ইকুয়াল টু জিরো। ক্লিয়ার? এবার যেহেতু জি জেড কেও আমরা কাইন্ড অফ পাওয়ার থ্রিতে এক্সপ্যান্ড করতে পারছি, হুম, আর অবভিয়াসলি জি এখানে অ্যানালিটিক হবেই, ডেফিনেটলি। তাহলে দেয়ার ফর উই ক্যান সে দ্যাট, কি বলতে পারি আমরা, দেয়ার ফর জি ইজ, অর নট দেয়ার ফর, সিন্স দিয়ে আমি স্টার্ট করি জিনিসটাকে, সিন্স gz is analytic or g is analytic and also and g of a which is equal to m আমরা পেলাম which is not equal to 0, তাহলে আমরা একটা জিনিস এখান থেকে ক্লিয়ারলি বলতে পারছি, কি বলতে পারছি ক্লিয়ারলি, যে অ্যানালিটিক হতে গেলে কি বলেছি আমি, যে কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়েবল হতে হবে, মানে ওকে কন্টিনিউয়াস হতে হবে প্লাস ওর ডেরিভেটিভসটাকেও কন্টিনিউয়াস হতে হবে। তাহলে এখান থেকে আমি বলতে পারি যেহেতু অ্যানালিটিক, তাহলে এটা ইমপ্লাইজ করছে যে জি ইজ কন্টিনিউয়াস। আচ্ছা, জি যদি কন্টিনিউয়াস হয় কোনো রকমে, হ্যাঁ অবভিয়াসলি কোন পয়েন্টে, অ্যাট যে পয়েন্টের অ্যাবাউটে করছি, অ্যাট জেড ইকুয়াল টু কে হবেই। তো উই ক্যান ফাইন্ড, যদি এটা হয় তাহলে দ্যাট ইমপ্লাইজ উই ক্যান ফাইন্ড, যদি কন্টিনিউয়াস হয় কোনো পয়েন্টের অ্যাবাউটে, তাহলে আমরা এমন একটা ডেল্টা বা ডেল্টা জিরো পাবো, গ্রেটার দেন জিরো, সাজ দ্যাট কি হবে, সাজ দ্যাট আমার এরকম হবে যে জি জেড কন্টিনিউটি ডেফিনেশন। এবার এটা তো স্কিপ করে এসেছি আমি আগে, সেটা আমি আগে বলে দেবো, আগে বলা আছে অলরেডি, জাস্ট আ সেকেন্ড। We can find delta 0 greater than 0 such that gz minus যে পয়েন্টে আমরা করছি g of a which is less than, কি হবে, হাফ অফ সাম ডেল্টা। আমি ডেল্টাটাকে না জি অফ এ মানছি, ঠিক আছে। আমি হাফ কেন নিলাম, কারণ আমার মানে হাফ বা কিছু একটা নেওয়াটা আমাদের সুবিধা হবে ইন ফিউচার, তার জন্য আমরা এটাকে এভাবে নিচ্ছি, হ্যাঁ। আচ্ছা, এটা আমি ম্যাগনিটিউড ভ্যালু নিচ্ছি, কারণ যাতে এটা পজিটিভ হয়, হাফ অফ মড অফ জি, ঠিক আছে। আচ্ছা, কখন এটা হচ্ছে, হোয়েন, মানে অর ফর mod of z minus এটা less than z minus e, obviously less than delta zero, এটা হচ্ছে কন্টিনিউটি ডেফিনেশন। আচ্ছা, একটা, তোমরা জানো কিনা আমি এখানে লিখে দিচ্ছি, যে ফর এক্সাম্পল z মাইনাস এ এটা থেকে ছোট হয় এটা, mod of z মাইনাস mod of a, এরকম ব্যাপার। তাহলে এটা হচ্ছে ইনইকুয়ালিটি, তাহলে এই ইনইকুয়ালিটি থেকে যদি এটা আমি লাগাই, তাহলে এইখান থেকে এই জিনিসটা থেকে ছোট কোনটা হবে, mod of this implies mod of gz, g মিনিট, mod of gz minus mod of g of a which is less than, মানে এর থেকে লেস দেন অর ইকুয়াল সে ইকুয়াল টু কত হবে, এই টপিক এই পার্টটা, মানে জাস্ট সেকেন্ড, ইয়েস ইয়েস ঠিকই বলছি আমি, হুম। তাহলে জি অফ জেড মাইনাস জি অফ এ তার মড, এন্ড এই জিনিসটা আবার ছোট কার থেকে, হাফ অফ মড জি এ থেকে তো ছোট আছেই। তাহলে আমি এই পার্টটা আর লিখছি না, ডিরেক্ট এই পার্টটা লিখছি, হ্যাঁ। তাহলে এই পার্টটাকে যদি লেখা হয়, তাহলে mod of gz minus mod of g of a is less than equal to half of mod g of a। তাহলে আমি যদি এই মডটাকে সরাই, এই মডটাকে, তাহলে কি আসবে, প্লাস মাইনাস চলে আসবে সামনে, g of z তার মড মাইনাস মড g of a which is less than equal to half mod g of a। এবার একবার প্লাস নিলে, আমি যদি প্লাস না নিয়ে আমি যদি মাইনাস নিই, তাহলে কি হবে, মাইনাস
জি অফ জেড এর মড মাইনাস জি অফ এ এর মড which is less than equal to half of জি অফ এ তার মড। ঠিক আছে, আমি মাইনাসটাকে নিলাম, প্লাসটাকে নিলাম না। এবার আমি কি হবে, এই মাইনাসটাকে যদি আমি প্রোডাক্ট করি, তাহলে আলটিমেটলি এটা ইনইকুয়ালিটি চেঞ্জ হয়ে যাবে। জি অফ জেড মাইনাস মড অফ জি অফ এ। হুম, এটা ইনইকুয়ালিটি চেঞ্জ হয়ে যাবে, এটা হয়ে যাবে মাইনাস হাফ অফ জি অফ এ এর মড। ঠিক, তাহলে এটাকে যদি আমি এখান থেকে লিখছি, তাহলে জি অফ জেড এটার মডটা ইজ গ্রেটার দেন ইকুয়াল টু, এটা মাইনাস জি অফ এটা ওইদিক গেলে কি হবে, প্লাস জি অফ এ মাইনাস হাফ অফ, অবভিয়াসলি মড ছিল এটা, জি অফ এ। তাহলে আলটিমেটলি কি হলো, মড অফ জি অফ জেডটা ইজ গ্রেটার দেন ইকুয়াল টু, এই দেখো মড জি এ মাইনাস হাফ মড জি এ, মানে হয়ে যাচ্ছে আলটিমেটলি হাফ মড জি অফ এ। তাহলে এটা হয়ে যাচ্ছে আমার কন্ডিশন। তাহলে দেখো, মড অফ জি এ তো ডেফিনেটলি মড নিচ্ছি, তার মানে এটা পজিটিভ নাম্বার, পজিটিভ নাম্বার থেকেও এই নাম্বারটা জি জেডটা বড়। বুঝতে পারছো? তাহলে এখানে আচ্ছা, এটা এই জিনিসটা, আচ্ছা প্রত্যেকটা লাইনে এই কথাটা লিখতে হতো, ফর মড জেড, সরি, ফর মড জেড মাইনাস এ ইজ লেস দেন ডেল্টা, এই কেসটা প্রত্যেকটা লাইনে আসবে, হ্যাঁ। তো ফর মড জেড মাইনাস এ ইজ লেস দেন ডেল্টা জিরো নিয়ে আমরা কাজ করছি, লেস দেন ডেল্টা জিরো। হ্যাঁ, ফর মড জেড মাইনাস এ লেস দেন ডেল্টা, আমি কিছু করলাম না, সিম্পল একটা ইনইকুয়ালিটি ইউজ করলাম, এখানে মাইনাসটাকে টেকিং মাইনাস নেগেটিভ সাইন আমি স্টার্ট করলাম। বলতে পারো কেন, কারণ আমার ওটাই দরকার না, প্লাস দিয়েও হবে মাইনাস দিয়েও হবে, আমি মাইনাসটাকে নিচ্ছি। প্লাসটা নিয়ে করলে প্রুফটাতে আমরা এগোতে পারবো না, মানে আমার মেইন গোল দেখানো ছিল এই জিনিসটা। দিস ইমপ্লাইজ যদি এটা হয়, তাহলে এখান থেকে আমি বলতে পারি ডেফিনেটলি যে জিজেড এর মডটা কখনো নট, মানে জিরো হবে না, নট ইকুয়াল টু জিরো, ডেফিনেটলি। কারণ এটা একটা পজিটিভ নাম্বার, কোন একটা নাম্বার পজিটিভ নাম্বার থেকে বড়, মানে ধরো 6 ইজ গ্রেটার দেন 5, বা 5 থেকে কোনো নাম্বার বড় নাম্বার কোনোদিন জিরো হবে কি, সম্ভব নয়। ওই জন্য নট ইকুয়াল টু জিরো বললাম। কখন না, এটা ফর, এই জিনিসটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস, এই জিনিসটা না লিখলে, তার মানে কোথায় জেড এর কোনো কোনো জিনিস যখন তুমি বলছো যে এই জিনিসটা এটা হয়, কোথায় হয়, এটা না বললে কিন্তু কমপ্লেক্স অ্যানালিসিস কেন, পিওর পার্টে এই জিনিসগুলো না বললে অনেক বড় ভুল হবে, এগুলো বলতেই হবে ডেফিনেটলি যে কোন কেসে হবে, এবং এগুলো ভালো করে বুঝতে হবে জিনিসটা। তাহলে জিজেডটা কি হয়েছে, নট ইকুয়াল টু জিরো, বোঝো ব্যাপারটা, জিজেড নট ইকুয়াল টু জিরো। কিন্তু আচ্ছা, একটা কাজ করি আমরা না, একটা জিনিস, এই যে এইটা ছিল না, জেড এ মাইনাস এফ অফ জেড ইকুয়াল টু, এটা নিয়েছিলাম, এটাকে আমি না 1 নম্বর নাম দিচ্ছি ইকুয়েশনটাকে, হ্যাঁ। ঠিক আছে, তাহলে জি জেড, আচ্ছা ইকুয়েশন আমার নাম দিলাম, ওকে। আচ্ছা, 1 মিনিট, আমি এখানে কি ধরে আসছিলাম বাই দ্য ওয়ে, এই জিনিসটা তোমাদের মনে আছে কি, এটা কোথা থেকে শুরু করছি, এখানে ধরে আসছিলাম না যে এফ অফ জেড এন ইকুয়াল টু জিরো, এই কেসটা ধরে আসছিলাম। তাহলে জি জেড যদি নট ইকুয়াল টু জিরো হয়, তো ফ্রম ওয়ান, ইকুয়েশন নাম্বার ওয়ান থেকে কি বলতে পারি, or we can say এখানে ইকুয়েশন নাম্বার ওয়ান না লিখে লিখছি সিন্স, হুম, এফ অফ জেড এন ইজ ইকুয়াল টু জিরো ফর ওয়াল এন। কোথা থেকে জানি আমরা, এটা আমরা ধরেছিলাম। তাহলে বাই ফ্রম ওয়ান আমরা কি বলতে পারি, ফ্রম ওয়ান মানে ওয়ান নাম্বার ইকুয়েশনটা কি ছিল, ভালো করে এখানে এখানে আমি রিকলটা করছি। 1 নম্বর ইকুয়েশনটা যেটা ছিল এখানে লিখছি, এরকম ছিল না, জেড মাইনাস এ টু দি পাওয়ার এম জি জেড। তাহলে ভাবো যে এফ অফ জেড এর জিরো ছিল ফর ওয়াল এন, এটা আমরা জানতাম। তাহলে ফ্রম ওয়ান আমরা বলতে পারি যে এফ অফ জেড এন জিরো, তার মানে দিস ইমপ্লাইজ জেড এন মাইনাস এ হোল টু দি পাওয়ার এম ইন্টু জি অফ জেড এন, এটা ইকুয়াল টু জিরো হবে, বলতেই পারি। আচ্ছা, এটা জিরো হওয়া মানে আইদার জেড এন মাইনাস এ হোল টু দি পাওয়ার এম জিরো হবে, অর জি অফ জেড এন জিরো হবে, দুটোর মধ্যে যে কোনো একটা জিরো হবে। বাট আমি এক্ষুনি দেখালাম যে জি জেড জিরো হবে না, কোথায় না ওই ডোমেনটাতে। তো when, so thus
আচ্ছা, এটা কোথাও লিখি, দিস ইজ জিরো, কখন ওটা কোথাও অবভিয়াসলি লিখতে হবে। এই যে জিনিসটা বুঝলাম, এখানে আমি ধরে নিচ্ছি যে ফর জেড মাইনাস এ লেস দেন ডেল্টা জিরোর জন্য, যদি এটা না ধরি না, তাহলে আমি এই কেসটা বলতে পারবো না। এই এই ডোমেনে যেহেতু এফ জেড এন জিরো সব জায়গায়, তাহলে এই ডোমেনেও জিরো হবে। তাহলে অবভিয়াসলি এটা স্যাটিসফাই করবে। তাহলে এই যে কেসটা হলো, আইদার দিস ইজ ইকুয়াল টু জিরো অর দিস ইজ ইকুয়াল টু জিরো, কোথায়, কোন রিজিয়নে, ফর জেড মাইনাস এ ইজ লেস দেন ডেল্টা জিরো, এই রিজিয়নে এটা হবে। ওকে। কিন্তু এই কেসটা তো কখনো কনসিডার হবে না, এই রিজনে তো এটা জানি আমরা নট ইকুয়াল টু জিরো, সিন্স জি অফ জেড এন ইজ ইকুয়াল, আই মিন নট ইকুয়াল টু জিরো। ওকে, এটা আমরা জানি, এই কেসটা যেহেতু আমরা জানি, আর এই যে আমরা পেলাম, দেওয়ার পর আমরা এখান থেকে কি বলতে পারি, দেন দাস উই হ্যাভ, তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে এই ডোমেনের মধ্যে এফ জেড এনটা, আই মিন এই ডোমেনের মধ্যে আমার হয়ে যাচ্ছে কি, যে কোন এই ডোমেনের মধ্যে, and এনটা যে কোনো কিছু নিতে পারি, ফর এন কোন একটা ক্যাপিটাল এন, ওটাও একটা ন্যাচারাল নাম্বার থেকেও যদি বড় এন নিই, তাহলে যেটা হচ্ছে সেটা কি হলো, আমি একটু আগে দেখতে পেলাম, হুইচ ইজ জেড এন ইকুয়াল টু এ হয়ে যাচ্ছে। কারণ কি, কারণ জি জেড এন নট ইকুয়াল টু জিরো। তাহলে এটা যদি নট ইকুয়াল টু জিরো হয়, তার মানে জেড এন মাইনাস এ হোল টু দি পাওয়ার এমটা জিরো হবে। তাহলে এম পাওয়ারটাকে সরাও, তাহলে জেড এন ইকুয়াল টু এ হয়ে যাচ্ছে, তাহলে জেড এনটা একটা এ হয়ে যাচ্ছে সব সিকোয়েন্সের জন্য। কিন্তু আমরা ধরেছিলাম যে জেড এনটা একটা ডিস্টিংক্ট, ডিস্টিংক্ট, তাই না? কিন্তু এখানে ডিস্টিংক্ট, আচ্ছা, ফর ফর সাম, এখানে লিখে দিচ্ছি ফর সাম এন, নাই সব না ধরে ফর সাম এন। তাহলে কিছু এন এর জন্য জেড এন ইকুয়াল টু এন হচ্ছে, তার মানে কি, যে সিকোয়েন্স গুলো ডিস্টিংক্ট হচ্ছে না। যদি দুটোও হয়, দুটোর জন্য যদি জেড এন এর মানটা এ হয়, তাহলে দুটো সিকোয়েন্স এ পেয়ে যাচ্ছি, সেম সেম পেয়ে যাচ্ছি, তাহলে আলটিমেটলি ডিস্টিংক্ট হচ্ছে না। তো উই ক্যান সে দ্যাট যেহেতু আমরা ডিস্টিংক্ট পেলাম না, না মানে জেড এন নয়েজ এখানে আমরা কনসিডার করেছিলাম, যারা স্টেটমেন্টটাকে ভালো করে তোমাদের লিখে কি বলতে চাইছি। তো এখান থেকে আমরা ইমপ্লাইজ করছে, যেহেতু ফর সাম এন জেড এন ইকুয়াল টু এন হচ্ছে, তাহলে দ্যাট ইমপ্লাইজ অল জেড এন আর নট ডিস্টিংক্ট, ডেফিনেটলি না, সবাই ডিস্টিংক্ট হলো না, না কিছু 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 সিকোয়েন্সের ভ্যালু এই হয়ে যাচ্ছে, সেম সেম হয়ে যাচ্ছে, তাহলে নট ডিস্টিংক্ট, এন্ড হুইচ ইজ এ কন্ট্রাডিকশন। কারণ আমরা ধরেছিলাম ডিস্টিংক্ট, কন্ট্রাডিকশন, তো আওয়ার অ্যাজাম্পশন ইজ রং। আমরা কি ধরেছিলাম, আমরা যেটা ধরেছিলাম সেটা রং। তারপর হেন্স আমি বলতে পারি, কি বলতে পারি, যে এম ইকুয়াল টু জিরো, and which implies or you can say thus an equal to zero for all n greater than equal to zero. তো এইটাও প্রুফ, 3 নম্বরটাও প্রুফ। তাহলে দাস this proves, I mean this proves statement 3। দেখ, তাহলে স্টেটমেন্ট 2 to 3 হয়ে গেল, এত বড় একটা প্রুফ। আমরা ফার্স্ট স্টেটমেন্ট দেখলাম, কি 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 হলো দেখো। প্রথমে আমরা এই যে দেখো, প্রথমে দেখিয়ে দিলাম 1 থেকে 2, এইটা আমার প্রুফ কমপ্লিট। তারপরে আমরা দেখিয়ে দিলাম 2 to 3, এটাও কমপ্লিট। এবার কোন রকম ভাবে দেখিয়ে দিতে পারি 3 to 1, তাহলেও কমপ্লিট হয়ে যাবে। 3 to 1 মানে, আচ্ছা 2 to 3, কেন আমি বললাম যে 2 to 3 হয়ে গেল, কারণ আমাকে দেখাতে বলেছে এফ এন এ করলে জন্য এন দেখিয়ে দিলাম। তাহলে এন দেখিয়ে দেওয়া মানেটা কি গো, এন দেখিয়ে দেওয়া মানে আমরা জানি এন ইকুয়াল টু এফ এন এ বা এন ফ্যাক্টোরিয়াল। তাহলে এখান থেকে বলতে পারবো না এফ অফ এন ও জিরো হয়ে যাচ্ছে, তার জন্য বললাম যে এন যদি জিরো হয়ে যায় তাহলে এটা প্রুভ হয়ে গেল। আচ্ছা, তো চলো নেক্সট স্টেটমেন্ট। নেক্সট স্টেটমেন্ট মানে 3 to 1 দেখাতে হবে, বিশাল বড় একটা প্রুফ। যাই হোক, 3 to 1। তো 3 নম্বর কনসিডারেশনটা কি ছিল, 3 নম্বর স্টেটমেন্টটা, উই অ্যাজুম দ্যাট, ওই স্টেটমেন্টটা যে স্টেটমেন্টে আছে, তো তো তোমরা যদি আগে দেখো বা রিকল করো, তাহলে ছিল উই অ্যাজিউম দ্যাট, ল্যাপটপের চার্জ কমে গেছে।
উই অ্যাজুম দ্যাট, কি অ্যাজুম করছি, দেয়ার ইজ এ বিলংস টু জি সাচ দ্যাট এফ এন এটা কি হবে, জিরো হবে, ফর ওয়াল এন ইজ গ্রেটার দেন ইকুয়াল টু জিরো। ওকে, এটা ধরছি আমি। যদি তাই হয়, তো বাই পাওয়ার সিরিজ এক্সপেনশন, এক্সপেনশন কি জানি আমরা, দেন দা পাওয়ার সিরিজ এক্সপেনশন of fz about definitely a is given by কি দিচ্ছে, এরকম কিছু, যে f of z which is equal to what, kind of this summation n equal to 1 to infinity, জিরো নিলে না অনেক সমস্যা হয়ে পড়বে, কারণ এ জিরোর ব্যাপারটা চলে আসবে। আমরা যেহেতু এখানে n গ্রেটার দেন ইকুয়াল টু জিরো বলছি, জিরো নেওয়া যেতে পারে, কিন্তু জিরো নিলে অনেক সমস্যা হবে। যাই হোক, z মাইনাস এ টু দি পাওয়ার n ফর অল জেড বিলংস টু, কোথা থেকে নিচ্ছে দেখো, এটা একটা ম্যাটার করে, বুঝলে, যে আমি যে এই যে পাওয়ার সিরিজ এক্সপানশনটা করছি, কোথায় করছি, কোন রিজনে, সবার জন্য নয়। তো ওই রিজন যেহেতু এর অ্যাবাউটে করছি, তাহলে এর অ্যাবাউটে একটা বল না, ওই বলের জন্য আমি বলছি, তাহলে আমি বলের রেডিয়াসটা নিলাম, ডেল্টা রেডিয়াস, ওর জন্য করছি, ঠিক আছে। এবং এই রেডিয়াসটা ডেফিনেটলি জি এর এই বলটা ডেফিনেটলি জি এর মধ্যে কন্টেন করতে হবে। অ্যান্ড এখানে এ এনটা কি, এখানে এ এনটা হচ্ছে এফ এন এ বাই এন ফ্যাক্টোরিয়াল, and obviously n is greater than equal to 0। তাহলে এতগুলো কেস পাওয়ার সিরিজ এক্সপেনশনের আছে। আমাকে কি দেখাতে হবে, দেখাতে হবে এফ জেড ইকুয়াল টু জিরো ফর ফর অল জেড বিলংস টু জি, এটা দেখাতে হবে। কিন্তু এখান থেকে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, কি বলতো, আমরা ধরেছি কোথায়, এফ এন ইকুয়াল টু জিরো, এটা ধরে রেখেছি, ঠিক আছে। তার মানে এই সিরিজটা, পাওয়ার সিরিজ এক্সপেনশনটা আলটিমেটলি কোথায় হচ্ছে, এই বলে হচ্ছে। তাহলে এইটুকু বলতে পারি যে এফ অফ জেডটা জিরো হয়ে যাবে যদি, দেখো, যদি এফ এন এটা জিরো হয়ে যায়, তার মানে এ এনটা জিরো, আর এ এন জিরো মানে এই পুরো টার্মটা আমার জিরোতে চলে যাচ্ছে। কখন জিরোতে যাচ্ছে, না ফর অল জেড বিলংস টু, এই বলের মধ্যে, কিন্তু নট হোল রিজনে নয়, কিন্তু যেটা জি এর সাবসেট, মানে হোল রিজন নয়, শুধু শুধু এই বলে জিরো হচ্ছে। কিন্তু আমাকে এটা দেখাতে বলেন, আমাকে পুরো জিতে জিরো দেখাতে হবে। তার মানে আমার এখানে প্রুফ কমপ্লিট হচ্ছে না, ঠিক আছে। যদি কোনো রকম ভাবে এই পুরো জিতে দেখাতে পারি, তাহলে আমার প্রুফ কমপ্লিট হবে। তাহলে এবার আসছে, এবার থিঙ্কিং, যে এবার আমার কি করা যেতে পারে, এই বলে তো আমার জিরো প্রুফ করা সম্ভব হলো না। তাহলে কি করা যেতে পারে, একটা কাজ করছি, যেখানে যেখানে জিরো হচ্ছে এই বলের মধ্যে জিরো হচ্ছে, তো তাহলে ওটাকে একটা সেট মানছি, মানি। আর ওই সেটটাকে যদি কোনো রকম ভাবে হুম জি সেটের সঙ্গে ইকুয়াল দেখাতে পারি, বা কিছু একটা দেখাতে পারি, দেখি, আমরা এগোই তাহলে বুঝতে পারবো। তো লেট আস কনসিডার আ সেট, ইউ, ইউ নাম দিচ্ছি সেটটা, কিরকম সেটটা, সেই সমস্ত জেড থাকবে এই সেটের মধ্যে, জেড বিলংস টু জি, জি থেকে নেব, কারা থাকবে, আহ যারা, আচ্ছা জেড না নিয়ে না, একটা কাজ করি, সেই সমস্ত এ নিচ্ছি জি থেকে, ইউ ক্যান সে এ এর জন্য দেখেছি না এফ অন এ, সেই সমস্ত এ নিচ্ছি জি থেকে, সাজ দ্যাট এফ এন এটা জিরো ফর ওয়াল n ইকুয়াল টু জিরো, ওয়ান, টু, অ্যান্ড সো অন অ্যান্ড সো ফোর। তাহলে এই সেটটা আমি কনসিডার করলাম, দেখো এটা আমাকে গিভেন আছে না, এ ফ্রম এ। তার মানে যে সমস্ত এ এর জন্য, ধরো একের জন্য জিরো হচ্ছে এন এর ডেরিভেটিভটা, তাহলে এক নিলাম সেটে, দুইয়ের জন্য এন এর ডেরিভেটিভটা জিরো হচ্ছে, দুই নিলাম, থ্রি প্লাস আই এর জন্য ডেরিভেটিভ জিরো হচ্ছে, থ্রি প্লাস আই নিলাম, অ্যান্ড সো অন অ্যান্ড সো ফোর। দিস ইজ অ্যাকচুয়ালি ইকুইভ্যালেন্ট টু হোয়াট, এটা মানেই তো ইকুইভ্যালেন্ট, আমি এখনই দেখলাম এটা। তার মানে সেই সমস্ত এ বিলংস টু জি সাজ দ্যাট এফ এন, অর সরি সরি, আমি এটাকে এ দিয়ে না লিখে জেড দিয়ে লিখছি, হ্যাঁ। তাহলে সেই সমস্ত জেড বিলংস টু জি সাজ দ্যাট এফ অফ জেডটা জিরো হবে। আর যেখানে জেড বিলংস টু হোয়াট, এই বল থেকে নিতে হবে জেডটাকে, বি অফ এ কমা ডেল্টা। তাহলে এটা আমি বলতে পারি। আমার এটা নিয়ে এখন অতটাও কাজের কাজের নাই, কাজের হচ্ছে আমার এই জিনিসটা, আমি এই জিনিসটাকে নিয়ে এগোই, হ্যাঁ।
যদি এই ইউটাকে কোন রকম ভাবে ডোমেন দেখিয়ে দিতে পারি, ডোমেন মানে জি দেখিয়ে দিতে পারি, তাহলে এই ইউ মানে এটা অ্যাকচুয়ালি, তার মানে হোল ডোমেনে জিরো হয়ে যাবে এফ জেডটা। তাহলে এইটা যে ধরেছে এই ইউটাকে, এটাকে জি দেখাবো। আর কোন একটা সেটকে যখন ডোমেন কি দেখাতে হয়, তার জন্য যদি কি দেখাতে পারো, ওপেন দেখাতে পারো। কারণ একমাত্র ডোমেন সেট আছে যে সেটটা ওপেন অ্যাজ ওয়েল অ্যাজ ক্লোজড। আর কেউ নাই কিন্তু ওপেন অ্যাজ ওয়েল অ্যাজ ক্লোজ অ্যান্ড অবভিয়াসলি নন এমটি। তো এইটুকুটা তো বুঝতে পারছি যে জি নন এমটি হবে। কারণ একটা কিছু নাই মানে জেড আছে। একটা কাজ করছি না, এটাকেও না আমি জেড ধরেই কাজ করি, তাহলে সুবিধা হবে। এটাকে জেড ধরেই কাজ করি, সেই সমস্ত জেড বিলংস টু জি, এফ এন জেডটা জিরো হবে। ঠিক আছে, তো একটা এ এর জন্য তো এই কন্ডিশনটা স্যাটিসফাই হবে, সিন্স, কারণ এটা গিভেন আছে। সিন্স এফ এন এ ইজ জিরো, এটা গিভেন, দ্যাট ইমপ্লাইজ এ বিলংস টু ইউ। অ্যাটলিস্ট এ এর মধ্যে মানে ইউ এর মধ্যে অ্যাটলিস্ট এ আছে। দেয়ারফর আমি বলতে পারি হুইচ ইমপ্লাইজ ইউ ইজ নন এমটি। ফার্স্ট কন্ডিশন আমি লিখে দিই, আমার গোলটা আগে শোনো নাও। আমার গোল হচ্ছে ইউটাকে যদি কোনো রকম ভাবে নন এমটি দেখিয়ে দিলাম। এবার তুমি কি জানো যে একটা ডোমেন, যে কোনো একটা ডোমেনই একমাত্র ওপেন অ্যান্ড ক্লোজ হয়। আর যদি ইউটাকে কোনো রকম ভাবে ওপেন অ্যাজ ইউ, আই মিন ওপেনও দেখিয়ে দিই অ্যান্ড অলসো ক্লোজও দেখিয়ে দিই, তাহলে আমরা বলতে পারবো ইউটা কিছুই নয়, ডোমেন সেট মানে জি সেটটা। তাহলে আমি ওপেন অ্যান্ড ক্লোজ দুটোকে একসাথে দেখানোর চেষ্টা করছি। হুম, যেহেতু ইউ ইউ একটা কিছুই নয়, দেখো ওপেন বল থেকে নিচ্ছি তাহলে এটা অবভিয়াস ব্যাপার যে ইউটা একটা ওপেন সেট। ওর কথাটা লিখে দিই, ক্লোজ সেট আমার দেখানোটা মেন। আর এই জিনিসটাই আমার শো করছে কি, যে ইউ ইজ অ্যান ওপেন সেট। বুঝতে পারছো তো কেন ওপেন সেট বলছি আমরা ইউটাকে? কারণ দেখো ওপেন বল থেকে জেড গুলো উঠাচ্ছি, আর প্রত্যেকটা জেড এর জন্য এফ অফ জেড জিরো, তার মানে ওপেন বল আলটিমেটলি সেট জেড গুলো যেগুলো আসছে সেগুলো ওপেন বল থেকে আসছে। তাহলে ওপেন বল থেকে আসছে মানে তো এই সেটটা, দিস সেট ইজ ইকুইভ্যালেন্ট টু দিস সেট এন্ড দিস সেট ইজ অ্যাকচুয়ালি ইউ। তাহলে ইউটা ওপেন হয়ে যাচ্ছে, এটা হয়ে গেল। এবার আমি যদি দেখিতে পারি ইউ ইজ ক্লোজড। আচ্ছা বলো, কিউ ক্লোজড দেখানো হুম is same as, আচ্ছা আমাকে কি দেখাতে হবে, নাও উই হ্যাভ টু প্রুভ দ্যাট, এখানে আছি, নাও we have to prove that Q is closed। আচ্ছা এটা দেখানো, সেম সেম অ্যাজ, এটা দেখানো। আর ইউ, ইউটা কার সাবসেট বাই দা ওয়ে, জি এর সাবসেট। যদি দেখিতে পারি জি মাইনাস ইউ ইজ ওপেন, তাহলে আমার এটা হয়ে যাবে। তাহলে এটা আমার মেন গোল, জি মাইনাস ইউটাকে ওপেন দেখানো। ঠিক আছে, মানে ইউ এর কমপ্লিমেন্ট, কোন একটা সেট ক্লোজ তাহলে তার কমপ্লিমেন্ট ডেফিনেটলি ওপেন হবে, বা কোন সেট একটা ওপেন তাহলে তার কমপ্লিমেন্ট অবভিয়াসলি ইউ মানে ক্লোজ হবে। তো আমি এটা দেখানোর চেষ্টা করি, এটা ক্লোজ দেখানো সেম অ্যাজ এটাকে ওপেন দেখানো। ঠিক আছে, তাহলে সেটা স্টার্ট করি। নাও এটাকে ওপেন দেখাতে হবে। নাও দ্যাটস ওয়াই টেক এনি পয়েন্ট, লেটস সে বি। কোথা থেকে নিচ্ছি? ডেফিনেটলি ডেফিনেটলি এই বিটা এ এর সমান হবে না, এমন ভাবে না, কারণ এ তো জি ইউ এর মধ্যে আছে, কি করে জি মাইনাস ইউ এর মধ্যে থাকতে পারবে না থাকতে। সেটে তো আর সেম সেম এলিমেন্ট থাকবে না, থাকবে না। উঠালাম হুইচ ইজ জি মাইনাস ইউ, থেকে আমরা উঠালাম জি মাইনাস সেট মাইনাস এটা, সেট ডিফারেন্স। So this implies, or then we can say that there exists some n with f and b is not equal to zero. ডেফিনেটলি হতেই পারে যে কিছু বি এর জন্য এটা জিরো হচ্ছে না। ওকে, since and also since fn is continuous, কেন বলছি কন্টিনিউয়াস বলো তো? বিকজ অফ এফ একটা, fn টা কি এফ জেড এরই এক্সপ্যানশনের মধ্যেই পড়ছে, আর এফটা তো অ্যানালিটিক না, তার জন্য fn টা কন্টিনিউয়াস হচ্ছে, অ্যানালিটিকের কন্ডিশন স্যাটিসফাই করছে। কন্টিনিউয়াস হুম অ্যাট বি বলতে পারি। সো there is a delta, for example 1 greater than 0, such that f and z not equal to 0,
ফর অল জেড উইথ সাম কন্ডিশন, বাট ওই জেড এর কারেসপন্ডিং আমি যদি একটা সেন্টার বানাই, বি এর কারেসপন্ডিং ডেল্টা ওয়ান এর যদি একটা সেন্টার বানাই, তাহলে সেখান থেকে যদি জেড গুলোকে নিই তাহলে এরা জিরো হচ্ছে, আমি এটা বলতে চাইছি। নট ইকুয়াল টু জিরো হচ্ছে, আমি সরি, নট ইকুয়াল টু জিরো। আচ্ছা, দিস ইমপ্লাইজ অর দ্যাট ইজ, আমি বলতে পারি ফর অল জেড বিলংস টু, এটাকে বলে কনভার্ট করো, তাহলে বি সেন্টার রেডিয়াস ডেল্টা ওয়ান, তাহলে এটা এবং এটা কার সাবসেট? এটা দেখো জি মাইনাস ইউ এর সাবসেট, অবভিয়াসলি। তাহলে এটা পুরো ওপেন বলের মধ্যে আছে। হুম, তাহলে দিস মিনস দ্যাট এটা যদি হয় ফর অল জেড এর মধ্যে জি মাইনাস ইউ এর জন্য এফ এন জেডটা নট ইকুয়াল টু জিরো। হুম, ওকে। তার মানে এখানকার কোনো জেড ইউ এর মধ্যে নেই, যার জন্য জেড এফ এন জেড নট ইকুয়াল টু জিরো হচ্ছে। তাহলে এই জেড গুলো জি মাইনাস ইউ এ আছে, ইউ এ কোনোদিন তাহলে থাকতে পারবে না। বুঝতে পারলে, জি মাইনাস ইউ করার পর জেড গুলো পাচ্ছি, তার মানে ইউ এ ছিল না বলেই তো জি জি মাইনাস ইউ এর মধ্যে আছে। বুঝতে পারলে, যদি কোনো রকম ভাবে ইউ এর মধ্যে থাকতো, আর যেহেতু ইউটা জি এর সাথে, ফর এক্সাম্পল আমি বলছি জি এর মধ্যে নিচ্ছি ওয়ান টু থ্রি ফোর, এটা সেট, আর ইউ এর মধ্যে নিচ্ছি টু আর থ্রি, তাহলে জি মাইনাস ইউ এ কখনো টু আর থ্রি থাকতে পারবে? পারবে না, না। জি মাইনাস ইউ এ কি হবে, ওয়ান আর ফোর থাকবে, তো টু আর থ্রি থাকতে পারবে না। কিন্তু এই জেড গুলো মানে এই বলের মধ্যে আছে, আর এটা জি মাইনাস ইউ এ আছে, তার মানে এই জেড গুলো ইউ এ ছিল না, ডেফিনেটলি না। থাকলে তো ওটা বাদ হয়ে যেত, এটুকু তো বুঝতেই পারছো আশা করি। তাহলে পুরো এই কথাটাকে লিখছি, দিস মিনস, মানে অ্যানালিসিস জিনিসগুলো ভালো করে ফিল এর সাথে বুঝতে হবে যে আলটিমেটলি হচ্ছেটা কি, প্রত্যেকটা স্টেটমেন্ট ভালো করে বুঝতে হবে। নান অফ দিস জেড ক্যান বি ইন ইউ, সো হেন্স আমি বলতে পারি, তাহলে ইউ এর মধ্যে নেই, হেন্স জি মাইনাস ইউটা ইজ আ ওপেন সেট। কেন ওপেন সেট? কারণ ওপেন বল পাচ্ছি ওর মধ্যে না, বি কে এ করে ওপেন, দ্যাট ইজ ইউ ইজ কস ইউ ইজ ক্লোজড। যদি জি মাইনাস ইউ ইজ ওপেন হয় তাহলে ইউ ইজ ক্লোজড। তো কি কি ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা এরকম দাঁড়ালো যে ঘটনাটাকে এভাবে বলি, সিন্স আমরা জানি যে জি একটা রিজিয়ন গিভেন ছিল কোশ্চেন, জি রিজিয়ন, তাহলে জি রিজিয়ন মানে জি ইজ নন এমটি, ওপেন অ্যান্ড কানেক্টেড, এটা তো জানি। তাহলে জি ইজ কানেক্টেড, একবার এটা আমার রেজাল্ট লাগবে, কানেক্টেড, অ্যান্ড ইউ ইজ অলসো নন এমটি সাবসেট অফ জি। হুম, তো হুইচ মিনস অর হুইচ ইজ, যদি এটা সাবসেট হয় and both, and obviously and wait, u is non-empty subset of g and which is also open as well as, or you can say is both open and closed। তাহলে এটা হলেই এটা এটা এইটুকুটা বেসিক একটা আছে, বুঝতে হবে এই ব্যাপারটাকে, যেটা হয় আলটিমেটলি follows that u is nothing but g। তাহলে ইউ আর জি যদি সমান হয়ে যায় তাহলে তুমি বোঝো ইউ আর জি সমান, তাহলে হেন্স আমি এই কথাটা বলতে পারি যে যদি এফ এন জেডটা জিরো কোথায় ছিল, ফর ওয়াল এন গ্রেটার দেন ইকুয়াল টু জিরো, জেড বিলংস টু জি তে ছিল, তাহলে এখান থেকে আমি ইমপ্লাইজ করতে পারছি যে এফ অফ জিটা জিরো হয়ে যাবে ফর ওয়াল জেড বিলংস টু জি। এটা তো ব্যাপার, কারণ আচ্ছা, কারণ আমরা ফর ওয়াল জেড বিলংস টু ইউ, ইউ একটু আগে প্রুভ করে আসলাম, কোথায় প্রুভ করলাম, এখানে, কোথায়, কোথায় কোথায় কোথায়, এই যে এখানে, এই যে বলের মধ্যে, এই বলটাই আলটিমেটলি ইউ ছিল না, তাহলে ফরওয়ার্ড জেড বিলংস টু ইউ এর জন্য আমি প্রুভ করেছি, আর ইউ ইজ নাথিং বাট জি, তাহলে তার মানে এটা ইউ এর জন্য প্রুফ, এন্ড দিস ইমপ্লাইজ এফ অফ জেড ইকুয়াল টু জিরো ফর অল জেড বিলংস টু জি, কারণ ইউ আর জি সমান। তাহলে দিস ইমপ্লাইজ এফ ইজ ইকুইভ্যালেন্ট টু জিরো ওয়ান জি, এটাই তো প্রুফস অফ ওয়ান, দিস প্রুফস ওয়ান। ক্লিয়ার?
ওকে, তাহলে এই হলো আমার আইডেন্টিটি থিওরাম। এটা সব থেকে বড়, মানে বেশ বড় থিওরাম, আইডেন্টিটি থিওরাম। অনেকক্ষণ ধরেই বলছি। ঠিক আছে।